গুড ইভিনিং অল। দেখো, মিক্সড কোশ্চেনের সিরিজের আজকে আমরা প্র্যাকটিস সেট নাম্বার 10 নিয়ে ডিসকাস করব, যেখানে 25 কোশ্চেন থাকবে সমস্ত চ্যাপ্টার থেকে অ্যারিথমেটিকের, যেগুলো ক্লার্কশিপ, মেসলেনিয়াস, ফুড এসআই, ডব্লিউপি বা আপকামিং যে সমস্ত এক্সাম আছে যেখানে ম্যাথ সিলেবাসের মধ্যে আছে সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ঠিক, সো প্রত্যেকে রেডি তো? দেখো, ফার্স্ট যে কোশ্চেন আজকে আছে, টাকায় 33টা পেয়ারা বিক্রি করলে 1% ক্ষতি হয়, টাকায় কতগুলো পেয়ারা বিক্রি করলে 21% লাভ হবে। যদি আমরা 1 টাকাতে 33টা পেয়ারা বিক্রি করি তাহলে আমাদের কাছে 1% ক্ষতি হয়, টাকাতে কতগুলো পেয়ারা বিক্রি করতে হবে যাতে আমাদের 21% লাভ হবে? কমেন্ট করো অ্যান্সার কত হবে। সলভ আমরা কীভাবে করব? দেখো, 1% ক্ষতি হচ্ছে। যদি আমরা সিপিটাকে অ্যাজুম করে চলতাম যে সিপি আমাদের 100% যদি হতো, 1% ক্ষতি হয়েছে মিনস আমরা এটাকে 99%-এ বিক্রি করেছি। আরেকবার আমাকে 21% প্রফিট করতে হবে, লাভ করতে হবে, তখন আমরা বিক্রি করব কততে? না, 121%-এ বিক্রি করব। তো আমরা কোয়ান্টিটির সাথে যদি এসপির ক্যালকুলেশনটা একটু দেখতে চাই, যখন আমি টাকাতে 33টা বিক্রি করছি তখন আমার 99%-এ বিক্রি করেছিলাম। আমি টাকাতে কতগুলো বিক্রি করলে আমার কাছে দেখো 121% এসপির ভ্যালুটা আসবে। ঠিক, এবার জাস্ট যদি ইমাজিন করো যে আমরা যদি টাকাতে বেশি পরিমাণ জিনিস দিয়ে দিই তাহলে আমাদের কাছে কি হয়ে যায়? লস হবে। আবার 1 টাকাতে যদি আমি কম পরিমাণ জিনিস বিক্রি করি তখন আমার কাছে কি হবে? না, প্রফিট হবে। সো আমি যদি এলটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিই, 99%-এ যখন আমি বিক্রি করছি তখন 1 টাকাতে আমাকে 33টা কোয়ান্টিটি বিক্রি করতে হচ্ছিল। যদি আমি 1%-এ বিক্রি করতে চাইছিলাম, 1%-এ বিক্রি মানে আমার পুরো 99% লস। তো লস যখন হবে তখন কোয়ান্টিটির পরিমাণটা আরও বেড়ে যাবে। সো 33 ইন্টু 99, এটা আমাকে টোটাল তখন বিক্রি করতে হতো 1 টাকাতে। আর আমি এখন চাইছি যে আমি 21% প্রফিট করব, মানে 121%-এ বিক্রি করব। তখন কি হবে না, কোয়ান্টিটির পরিমাণটা কমে যাবে। তাই 33 ইন্টু 99 ডিভাইডেড বাই কত আসবে দেখো? 121। দেন এখান থেকে যদি আমরা সলভ করি তাহলে 11 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা 3 টাইমস অবধি আসবে, 11 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা 11 টাইমস, আরেকবার 11 দিয়ে ক্যান্সেল আউট করলে দেখো এটা 9 হবে। 9 ইন্টু 3, অ্যান্সার কত হবে দেখো? 27। তো 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার অপশন এ হবে কারেক্ট। বা তুমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারো যে এটা সবসময় কি হয় না, ব্যস্তানুপাতিক হয়, ব্যস্তানুপাতিক হয়। ঠিক, নেক্সট দেখো 2 নম্বর কোশ্চেন। একটা সংখ্যার বর্গ অপর দুটো সংখ্যা 68 ও 32-এর বর্গের অন্তরের সমান, সংখ্যাটার ভ্যালু কত? দেখো, 68 এবং 32-এর বর্গের অন্তর বলেছে, মানে 68 স্কোয়ার মাইনাস 32 স্কোয়ার, এটাই সমান হবে কার? না, যেই সংখ্যাটা এক্স আছে তার স্কোয়ারের সাথে। তো এই বাম দিকটাকে আমরা দেখো ফর্মুলাতে ফেলতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার ফর্মুলাতে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এটাকে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো আসবে। তো 68, সরি এটা 32 ছিল, 1 মিনিট। তো একবার আমরা এটাকে বলতে পারি 68 প্লাস 32 ইন্টু 68 মাইনাস 32, সেটাই যেই সংখ্যাটা দিয়ে দেওয়া আছে তার স্কোয়ারের সাথে সমান হবে। 68 প্লাস 32 করলে আমরা কত পাবো? 100। আর 68 থেকে 32 যদি আমরা মাইনাস করি তাহলে এটা কত আসবে দেখো? 36। তার ভ্যালু হবে এক্স স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা এক্স ক্যালকুলেট করতে চাই আমাকে স্কোয়ার রুট অফ 100 ইন্টু 36 এটা করতে হবে। তো 100 স্কোয়ার রুট করলে দেখো 10 বেরিয়ে আসবে, আর 36 স্কোয়ার রুট করলে 6 বেরিয়ে আসবে। তো 6 ইন্টু 10 60 হবে দেখো আমাদের ওই নাম্বারটা। এটাই হবে আমাদের অ্যান্সার, অপশন সি। ঠিক, কোশ্চেন নাম্বার 3। কোনো একটা ব্যবসাতে এবিসি এর মূলধনের অনুপাত 2:3:5 এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত 4:2:3। যদি সি এর লাভ্যাংশ এ এর লাভ্যাংশ থেকে 1,47,000 টাকা বেশি হয় তবে বি এর লাভ্যাংশ কত হবে?
দেখো আমরা কি জানি, যেটা লাভ্যাংশের রেশিও হয়, যেটা লাভ্যাংশের রেশিও হয়, এই রেশিওটা আমরা কীরকমভাবে পাই না, এই রেশিওটা আমরা পাই তারা যেটা ইনভেস্ট করছে তাদের ইনভেস্ট এবং সেই ইনভেস্টমেন্টটা কত টাইমের জন্য করছে সেই দুটোর মাল্টিপ্লিকেশন থেকে লাভ্যাংশের রেশিও আসে। তো ধরে নাও এ বি সি এর যদি আমরা লাভ্যাংশের রেশিওটা ক্যালকুলেট করতে চাই, এ বি আর সি এর, এ ইনভেস্ট করেছে 2 ইউনিট বা 2 টাকা কত সময়ের জন্য, 4 সময়ের জন্য। বি ইনভেস্ট করেছে 3 টাকা কত সময়ের জন্য, 2 সময়ের জন্য। আর সি ইনভেস্ট করেছে 5 টাকা কত সময়ের জন্য, 3 সময়ের জন্য। তো মাল্টিপ্লিকেশন করলে 8:6:15, এটা দেখো তাদের লাভ্যাংশের রেশিও আসবে। এবার কোশ্চেনে বলেছে সি এর যেটা লাভ্যাংশ সেটা এ লাভ্যাংশ থেকে 1,47,000 বেশি। আমরা যদি দেখি তাহলে এ লাভ্যাংশ পাচ্ছে 8 আর সি পাচ্ছে কত, 15। নর্মালি কত রেশিও বেশি, দেখো 7 রেশিও বেশি। তো 7 রেশিও যেটা বেশি আছে সেটারই যদি ভ্যালু টাকাতে 1,47,000 টাকা হয়ে থাকে, তো এখান থেকে আমরা 1 রেশিওর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। এটা কত আসবে দেখো, 7×2=14, 7×1=7, 21,000 টাকা আমরা পাচ্ছি 1 রেশিওর ভ্যালু। জানতে চেয়েছে কি যে বি এর লাভ্যাংশ কত হবে। সো বি এর লাভ্যাংশ আমরা কত পেয়েছি, 6 রেশিও। 1 রেশিওর ভ্যালু 21,000 হলে 6 রেশিওর ভ্যালু কত হবে না, 6 × 21,000। তো অ্যান্সার হবে দেখো 6×1=6, 6×2=12, 1,26,000 টাকা হবে অ্যান্সার কোশ্চেন নাম্বার 3। অপশন এ হবে কারেক্ট। ঠিক। কোশ্চেন নাম্বার 4, কিছু লোক একটা কাজ 60 দিনে করে এবং 8 জন লোক যদি বেশি নেওয়া হয় তাহলে কাজটা 10 দিন আগেই শেষ হয়ে যায়। প্রথমে কতজন লোক ছিল এটা ফাইন্ড আউট করতে হবে। তো আমরা ধরেই নিচ্ছি যে ইনিশিয়ালি আমাদের কাছে একজন লোক ছিল, সেই একজন লোকের যাই এফিসিয়েন্সি হোক তারা পুরো কাজটাকে 60 দিনে কমপ্লিট করে দিত। এখন ওই কাজটাই যদি আমি 8 জন লোক বেশি লাগাই তাহলে এক্স প্লাস 8 জন লোক যদি আমার কাছে থাকে তাহলে 10 দিন আগেই কাজটা শেষ হয়ে যাচ্ছে, মানে 50 দিনে তারা কমপ্লিট করে নিচ্ছে। আগে 60 দিনে কমপ্লিট হতো, এখন 10 দিন আগে শেষ হচ্ছে, মানে 50 দিনে কমপ্লিট হচ্ছে। দেন যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 0 0 ক্যান্সেল আউট হবে, ক্রস মাল্টিপ্লিকেশন করলে 6x, তার ভ্যালু আসবে 5x প্লাস 50 আর এক্সটাকে এদিকে নিয়ে চলে আসলে 6x মাইনাস 5x করলে শুধু এক্স আসবে, তার ভ্যালু আমরা পাবো কত না 40। তো ইনিশিয়ালি কতজন ছিল, আমার অ্যান্সার কত আসবে, 40 জন। অ্যান্সার হবে অপশন এ। ঠিক। কোশ্চেন নাম্বার 5, একটা চৌবাচ্চা দুটো নল দিয়ে যথাক্রমে 10 ও 30 সেকেন্ড মিনিটে পূর্ণ হয় এবং তৃতীয় একটা নল দিয়ে পূর্ণ চৌবাচ্চাটা 20 মিনিটে খালি হয়। তিনটে নল একত্রে যদি খোলা হয় তাহলে কতক্ষণে খালি চৌবাচ্চাটা পূর্ণ হবে ফাইন্ড আউট করতে হবে। দেখো এ একটা নল আছে যেটা ভর্তি করছে ট্যাঙ্কে, প্লাস সাইন দিলাম যে 10 মিনিটে ভর্তি করে। বি পাইপ আছে বা বি নল আছে, এটাও ভর্তি করছে 30 মিনিটে। আর সি একটা আছে যেটা ট্যাঙ্কটাকে খালি করে কত মিনিটে না 20 মিনিটে। টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি যদি আমরা ধরি তাহলে তিনটে লসাগু 60 ইউনিট আমরা নিতে পারি। তো এ পাইপের এফিসিয়েন্সি 60 ইউনিট ভর্তি করছে 10 মিনিটে, মানে 6 আসবে। বি এর এফিসিয়েন্সি আসবে দেখো 2, আর সি পাইপের এফিসিয়েন্সি কত আসবে 3। এবার তিনটে নলকে যদি আমরা একসাথে চালিয়ে দিই তাহলে এ ভর্তি করবে, বিও ভর্তি করবে, বাট সি সেখানে খালি করবে। এ ভর্তি করবে 6 ইউনিট, বি ভর্তি করবে 2 ইউনিট, বাট সি খালি করবে কত, 3 ইউনিট। তো টোটাল 6×2=8 থেকে 3 মাইনাস করলে 5 ইউনিট জল ফিল আপ হবে 1 ঘন্টায় যদি আমরা তিনজনকে একসাথে চালাই। 1 আওয়ার যদি আমরা তিনজনকে একসাথে চালাই তাহলে দেখো 5 ইউনিট জল আমার সেখানে ফিল আপ হবে। সো পুরো খালি চৌবাচ্চাটাকে ভর্তি করতে হলে কত টাইম লাগবে না, 60 ইউনিট জল ধরে চৌবাচ্চাটাতে। আমি যদি 1 মিনিটে 5 ইউনিট করে জল ভর্তি করি তাহলে এটাকে ডিভাইড করলে দেখো কত আসবে না, 12 মিনিট। 12 মিনিট। সো 12 মিনিট সময় লাগবে। অপশন বি হচ্ছে কারেক্ট। ঠিক।
এ 10 মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু করে, 800 মিটার এগিয়ে যাওয়ার পর বি 15 মিটার/সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে। সো কত সময় পর বি একে অতিক্রম করবে? দেখো, এ অলরেডি কত মিটার এগিয়ে আছে? 800 মিটার এগিয়ে আছে। এদের মধ্যে ডিস্টেন্সটা 800 মিটার। এ এই জায়গাতে আছে আর বি তার পেছন থেকে একই দিকে ছুটছে। তো একই দিকে যখন যাই তখন আমরা কি বললাম, যেটা আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিড হয়, এটা কি হয় না মাইনাসে হয়। তো বি এর স্পিড দেখো 15 মিটার/সেকেন্ড, সেখান থেকে যদি আমরা এ এর স্পিড 10 মিটার/সেকেন্ড মাইনাস করি তাহলে 1 সেকেন্ড পর তাদের মধ্যেকার গ্যাপটা 5 মিটার করে কমে যাবে, বা বি এ এর কাছাকাছি 5 মিটার করে এগিয়ে যাবে। তো টোটাল যে 800 মিটারের গ্যাপটা আছে এটা কাভার করতে কত টাইম লাগবে? যদি 1 সেকেন্ডে 5 মিটার কমে তাহলে 160 সেকেন্ড দেখো টোটাল টাইম লাগবে। মানে আমরা এটা বলতে পারি যে বি 160 সেকেন্ড পর এ কে ধরে নেবে বা একে ক্রস করে বেরিয়ে যাবে। আর 160কে যদি আমরা মিনিটে কনভার্ট করতে চাই তাহলে 60 দিয়ে ডিভাইড করলে 60 দুইয়ে 120, তো 60 দুইয়ে যদি 120 হয় তাহলে 2 মিনিট আমরা পুরোপুরি পেলাম। আর কত পড়ে থাকবে দেখো 40 সেকেন্ড। সো অ্যান্সার হবে অপশন ডি। ঠিক, নেক্সট। স্থির জলে একটা নৌকার বেগ বলে দেওয়া আছে 10 কিলোমিটার/ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 5 কিলোমিটার/ঘন্টা। স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটা কত কিলোমিটার পথ অতিক্রম করবে? বোটের স্পিড বা নৌকার বেগ দিয়ে দেওয়া আছে স্থির জলে 10 কিলোমিটার/আওয়ার, আর স্ট্রিম তার স্পিড দিয়ে দেওয়া আছে কত না 5 কিলোমিটার/আওয়ার। যখন আমরা আপস্ট্রিমে যাব, আপস্ট্রিম অনুকূল প্রতিকূলে যখন আমরা যাই তখন আমরা জানি বোটের স্পিড থেকে স্রোতের স্পিডটাকে মাইনাস করতে হয়, তখন আমাদের কাছে স্পিড আসতো 5 কিলোমিটার/আওয়ার। আর যখন আমরা ডাউন স্ট্রিম যাব, ডাউন স্ট্রিম অনুকূলে যাব, মানে যেদিকে স্রোত যাচ্ছে সেদিকে যদি বোটের স্পিড হয় তখন প্লাস হয়ে যাবে। সো আমাদের কাছে কত আসবে দেখো 15 কিলোমিটার/আওয়ার। তো আমাকে বলেছে স্রোতের অনুকূলে, মানে আমাকে 15 কিলোমিটার/আওয়ার স্পিড নিয়ে 1 ঘন্টা 12 মিনিটে কতটা যাব ফাইন্ড আউট করতে হবে। তো 1 ঘন্টা টাইমটা যদি আমরা পুরোপুরি যেতাম তাহলে 1 ঘন্টাতে তো 15 কিলোমিটার এটা কভার করেই নিতাম। আর 12 মিনিটে কতটা যাব না 1 ঘন্টা মানে 60 মিনিট হয়, তো 60 মিনিটে যার স্পিড হবে 15 কিলোমিটার, যদি আমি 12 মিনিটে ক্যালকুলেট করতে চাই, দেখো এটা কত দিয়ে ভাগ করলে 12 হয়? 5 দিয়ে। যদি আমরা এই 15টাকেও 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা 12 মিনিটের পেয়ে যাব যে 3 কিলোমিটার কভার করবে, 3 কিলোমিটার। তো আরও 12 মিনিটে 3 কিলোমিটার যাবে, টোটাল তার যেটা অতিক্রান্ত দূরত্ব হবে 1 ঘন্টা 12 মিনিটে, সেটা হচ্ছে কত না 15 আর 3 18 কিলোমিটার। অ্যান্সার হবে দেখো অপশন সি এরটা। ঠিক। কোশ্চেন নাম্বার 8 দেখো, একটা পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করে এবং 80% অঙ্কে পাশ করে এবং 10% উভয় বিষয়ে ফেল করে। যদি 144 জন উভয় বিষয়ে পাশ করে থাকে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল? সেট থিওরির কোশ্চেন, তুমি চাইলে এটাকে ভেন ডায়াগ্রাম দিয়েও সলভ করতে পারো। দেখো, একটা ডেটা আমাদেরকে দিয়ে দেওয়া আছে 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করে, 80% অঙ্কে পাশ করে, বাট 10% উভয় বিষয়ে ফেল করে। সো আমাদেরকে একই ইউনিটে কনভার্ট করতে হবে।
যদি আমরা ইংরেজিতে ফেলের কথা বলতাম, টোটাল যদি 100% সেখানে স্টুডেন্ট থাকতো, তার 70% যদি পাস করে তাহলে ফেল করেছে ইংলিশে কত? ইংলিশে ফেল করবে 30%। আমরা যদি অঙ্কে বা ম্যাথে ফেল করার কথা বলি, তাহলে ম্যাথে যেটা ফেলের পার্সেন্টেজ আসবে, 80% যদি পাস করে থাকে তাহলে ফেল করেছে কত? না 20%। আর বোথ সাবজেক্টে কত ফেল করেছে এটা দিয়ে দেওয়া আছে 10%। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করতে চাই যে কতজন পাস করেছে উভয় বিষয়ে, সো আমরা 100 টোটাল ছিল, সেখান থেকে মাইনাস করব, ফেল করেছে ইংলিশে 30, ম্যাথে ফেল করেছে 20, আর উভয় বিষয়ে ফেল করেছে কত? না দেখো 10। তো 100 থেকে মাইনাস করতে হবে আমাদের কত? 30, 20, 50 থেকে 10 মাইনাস করলে 40, সো আসবে কত? 60%। এই 60% উভয় বিষয়ে পাস করেছে। তো এই 60% যেটা উভয় বিষয়ে পাস করেছে তারই ভ্যালু কোশ্চেনে দিয়ে দেওয়া আছে কত? 144 জন। আমাকে বের করতে হবে মোট পরীক্ষার্থী কত। সো মোট পরীক্ষার্থী আমরা 100% নিয়েছিলাম। 60%-এর ভ্যালু যদি 144 হয় তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 144 ইন্টু 100 ডিভাইডেড বাই কত আসবে দেখো? 60। তো 0 0 ক্যান্সেল আউট, 6 দিয়ে ক্যান্সেল আউট করলে 6 2 12, 4 4 24, 24 ইন্টু 10 করলে 240 জন হবে অ্যান্সার। অপশন সি হবে কারেক্ট। ঠিক। নেক্সট, 6 টাকা কেজি দরের 45 কেজি আলুর সাথে 8 টাকা কেজি দরের কত কেজি আলু মেশালে মিশ্রিত আলুর ক্রয় মূল্য 6.50 টাকা পার কেজি হবে? দেখো, আমরা অ্যালিগেশন লাগাতে পারি। একটা দিকে তোমাকে বলে দেওয়া আছে টোটাল তুমি 45 কেজি আলু নিচ্ছ, কিন্তু তার দাম কত ছিল? না 6 টাকা পার কেজি। 6 টাকা পার কেজি। আরেকটা দিক থেকে আমরা কত কেজি নেব? এক্স কেজি ধরলাম, সেটা ফাইন্ড আউট করতে হবে, কিন্তু তার দাম বলে দেওয়া আছে কত? না 8 টাকা পার কেজি। আর এই দুটোকে যখন আমরা মিক্সড করব তখন যে টাকার পরিমাণটা আসছে সেটা হচ্ছে 6 টাকা 50 পয়সা। তো অ্যালিগেশন দেখো যদি আমরা লাগাই, আমাদের হিসেবের সুবিধার্থে আমি যদি পুরোটাকে 100 দিয়ে মাল্টিপ্লিকেশন করতাম তাহলে এটা 650 হয়ে যেত, এটা হতো আমাদের কাছে 800, আর এটা কত হতো দেখো? 600। দেন আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হতো। মাইনাস যদি আমরা করি তাহলে দেখো 800 থেকে 650 মাইনাস করলে এদিকটা হবে 150, আর 600 থেকে 650 মাইনাস করলে বা 650 থেকে 600 মাইনাস করলে এটা কত আসবে দেখো? না 50। তো রেশিও ক্যালকুলেট করলে আমরা কত পাবো? না 3:1। এই 3:1 এই রেশিওতে আমাদের কাছে 6 টাকা দামের আলু আর 8 টাকা দামের আলু মেশাতে হবে। তো তার মধ্যে এই 3 রেশিওর ভ্যালু দিয়ে দেওয়া আছে কত? দেখো 45 কেজি। তো 3 রেশিওর ভ্যালু যদি 45 কেজি হয় তাহলে 1 রেশিওর ভ্যালু আমরা কত পাবো? না 15 কেজি। তো আমাকে যেটা 8 টাকা দামের কেজি আলু সেটা দেখো কত কেজি মেশাতে হবে? 1 রেশিও। তার ভ্যালু আমরা কত দিতে পারি? না 15 কেজি। এটাই হবে দেখো আমাদের অ্যান্সার। অপশন এ হবে কারেক্ট। কোশ্চেন নাম্বার 10, এক ব্যক্তি দুটো সমান মূলধন যথাক্রমে 8% হারে 6 বছরের জন্য এবং 10% হারে 3 বছরের জন্য রেখে দেখলেন সুদের পার্থক্য হচ্ছে 1800 টাকা। তো প্রতিটা মূলধন কত টাকা করে ফাইন্ড আউট করতে হবে? দুটো মূলধন আমাদের কাছে সমান আছে। তো মূলধন যদি আমাদের কাছে সমান হয়, একবার যখন আমরা 8% হারে 6 বছরের সুদ ক্যালকুলেট করব তখন আসবে কত? 6 আসতে 48% মূলধনের সুদ। আরেকবার যদি আমরা 10% হারে 3 বছরের জন্য ক্যালকুলেট করি তাহলে 3 10-এ কত আসবে দেখো? 30% মূলধনের। এবং মূলধন দুটো যদি সমান হয় তাহলে একই মূলধনটাকে যদি আমরা 100% ধরে নিতাম, সেই 100%-এর একবার আমরা 48% সুদ পেয়েছি, একবার আমরা 30% সুদ পেয়েছি, তো সুদের মধ্যে পার্থক্য কত পার্সেন্টের? দেখো 18%-এর। সো 18% সুদের যেটা আমরা পার্থক্য পাচ্ছি সেটারই ভ্যালু টাকাতে কত টাকা? না 1800 টাকা। তো 1%-এর ভ্যালু ক্যালকুলেট করলে আমরা এখান থেকে কত পেতাম? দেখো 100 টাকা পেতাম। জানতে চেয়েছে প্রতিটা মূলধন কত করে ছিল, তো প্রতিটা মূলধন 100%ই ছিল আসল। তো 100%-এর ভ্যালু কত আসবে? 100 ইন্টু 100 করলে দেখো আসবে কত? না 10,000। আনসার হবে অপশন বি। ঠিক। নেক্সট দেখো, কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদ যথাক্রমে 2100 টাকা ও 2000 টাকা হবে?
কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদ যথাক্রমে 2100 টাকা ও 2000 টাকা হবে? এখানে তোমাকে প্রিন্সিপাল দিয়ে দেওয়া নেই, তোমাকে রেট অফ ইন্টারেস্টও দিয়ে দেওয়া নেই, শুধু টাইমটা মেনশন করে দেওয়া আছে আর সুদ তোমাকে দিয়ে দেওয়া আছে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট। কত হবে অ্যান্সার? 8000, 10000, 12000, 15000। দেখো, সিম্পল ইন্টারেস্ট কনসেপ্ট অনুযায়ী আমরা কি জানি যে প্রতি বছর আমাদের কাছে সুদের পরিমাণটা সমান হয়। তো যদি আমরা 2 বছরে 2000 টাকা সুদ পেয়ে থাকি, তাহলে প্রতি বছর আমার কাছে সুদ কত টাকা আসবে না 1000 টাকা করে। প্রথম বছর আমি 1000 টাকা সুদ পেয়েছি, আর সেকেন্ড বছরও আমি 1000 টাকা সুদ পেয়েছি। তো দুটো বছরে দেখো আমি 2000 টাকা সুদ পেয়েছি। কিন্তু যখন আমি চক্রবৃদ্ধি সুদ ক্যালকুলেট করছি, চক্রবৃদ্ধি সুদ আমার কাছে টোটাল কত টাকা আসবে দেখো 2100 টাকা আসবে। তো 2 বছরের সরল সুদ তো আমরা 1000 করে পেয়েছি, তো আর যে 100 টাকা বাড়তা সেটা আমরা কি বলতে পারি যে প্রথম বছরে যে সুদটা আমরা পেয়েছিলাম তার উপরে যখন আমরা সুদ ক্যালকুলেট করছি সেটা আমাদের কাছে কত এসেছে দেখো 100 টাকা। তো এখান থেকে যদি আমি রেটটা ক্যালকুলেট করতে চাই, রেটের পার্সেন্টেজ, তো আমরা কি বলতে পারি এই যে 100 টাকাটা আমি 1 বছরে সুদ পেয়েছি সেটা কত টাকার উপর না 1000 টাকার উপর, পার্সেন্টেজের জন্য ইন্টু 100 লাগিয়ে দাও। তো এখান থেকে দেখো তোমার যেটা রেট অফ ইন্টারেস্ট বেরোবে সেটা হচ্ছে কত না 10%। সুদের হার যেটা আমরা পেলাম সেটা আমরা ক্যালকুলেট করে নিলাম 10%। এবার তুমি কি ক্যালকুলেট করতে পারো যে 10%-এ তুমি যদি একবার সরল সুদ ক্যালকুলেট করো তাহলে 2 বছরে হচ্ছে তোমার 10 দিয়ে 20% হবে সরল সুদ সিম্পল ইন্টারেস্ট। আর 2 বছরে তুমি 10% করে যদি চক্রবৃদ্ধি সুদ ক্যালকুলেট করতে চাও তাহলে এই ইকুইভ্যালেন্ট রেট ক্যালকুলেট করার ফর্মুলা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100-এ তুমি যদি পুট করো, দেখবে এখানে তোমার কাছে 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 100 পুট করলে যেটা চক্রবৃদ্ধি সুদ আসবে সেটা হচ্ছে কত না 21%। তো আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট এখান থেকে কত বলতে পারি যে 2 বছরের জন্য আমাদের কাছে কত এসেছে দেখো 21% এসেছে, 21%। ঠিক, এবার এখান থেকে তুমি ক্যালকুলেট করে নাও যে তোমার কিছু একটা আসল, যে আসলটা আমাদের কাছে কত ছিল না 100% ছিল, সেই এই 100% আসলের যদি সুদের পার্থক্যটা আমরা দেখতে চাই তাহলে আমরা কত পেয়েছি দেখো 1%। আর 1%-এর ভ্যালুই যদি সুদের পার্থক্য, এখানে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে পার্থক্য কত আছে 100 টাকা। তো 1%-এর ভ্যালু যদি 100 টাকা হয় তাহলে 100% যেটা আসল ছিল তার ভ্যালু কত আসবে যে 100 ইন্টু 100, তোমার কাছে কত আসবে দেখো 10,000। অপশন বি হবে দেখো কারেক্ট। তুমি চাইলে এরকমভাবে ক্যালকুলেট করতে পারো, অথবা তুমি এটাও ক্যালকুলেট করতে পারো যে কোনো একটা আসল যেটা আমাদের কাছে ছিল এক্স টাকা, তার আমি 2 বছরে টোটাল 10 দুগুণে 20% সুদ পেয়েছি, আর সেই 20% সুদেরই ভ্যালু যদি সিম্পল ইন্টারেস্ট 2000 টাকা হয় তাহলে এক্সের যেটা ভ্যালু আসবে সেটা হচ্ছে 2000 ডিভাইডেড বাই 20%, আর পার্সেন্টেজ তুলতে গেলে উপরে দেখো 100 দিয়ে মাল্টিপ্লিকেশন হবে। দেন এখান থেকেও তুমি অ্যান্সার কত পাবে দেখো 10,000 টাকা অ্যান্সার পাবে। ঠিক, নেক্সট, কত টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য 16 টাকা হবে? কত টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 16 টাকা হবে? দেখো, এটাকে আমরা ট্রি মেথডেও সলভ করতে পারি, এটাকে আমরা ইকুইভ্যালেন্ট রেশিও দিয়েও সলভ করতে পারি। যদি আমরা ট্রি মেথডে সলভ করতাম তাহলে আমরা কীভাবে অ্যান্সার আসতো দেখো, 5% রেট দিয়ে দেওয়া আছে, 5%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা কত জানি 1/20 হয়। 2 বছর ক্যালকুলেট করতে চাইলে আমরা দেখো পাওয়ারে 2 যদি লাগিয়ে দিতাম তাহলে 20 স্কোয়ার করলে 400 টাকা যদি আমাদের কাছে আসল থাকতো তাহলে তার প্রথম বছরের সুদ আমরা 1/20 মানে 20 টাকা পেতাম, দ্বিতীয় বছরের সুদ আমরা 20 টাকা পেতাম, আর চক্রবৃদ্ধি সুদ যখন আমরা ক্যালকুলেট করব এই 20 টাকার উপর আমরা 1 বছরে আবার 5% সুদ লাগালে দেখো কত টাকা আসতো না 1 টাকা আসতো।
এবার এই উপরের রোটা যেটা, সেটা হয় শুধুমাত্র আমাদের সিম্পল ইন্টারেস্ট, আর পুরোটা যোগ করলে হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। আর উপরে রুটা আর বাদ বাকি বাদ দিলে নিচে যতটুকু পড়ে থাকে সেটা হয় সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স। তো এখানে আমরা ডিফারেন্স কত টাকা পেয়েছি সিম্পল আর কম্পাউন্ডের মধ্যে, দেখো 1 টাকা। তারই ভ্যালু কোশ্চেনে দিয়ে দেওয়া আছে 16 টাকার সাথে সমান। তো 1 টাকার ভ্যালু, আমাদের 1 টাকার ভ্যালু যদি কোশ্চেনে 16 টাকার সাথে সমান হয়, তাহলে আমরা যেটা প্রিন্সিপাল বা আসল ধরেছিলাম 400 টাকা, সেটা ওদের কোশ্চেনে কত টাকার সাথে সমান হবে ইন্টু যদি আমরা 16 করি, তাহলে 400 রং কত আসবে দেখো 6400। তো অ্যান্সার হবে অপশন বি এরটা কারেক্ট। এটা একটা মেথড। অথবা তুমি এটা ক্যালকুলেট করতে পারো যে 5% হারে 2 বছরের সরল সুদ কত হবে না, প্রতি বছর যদি 5% করে হয় তাহলে 2 বছরে হবে 5 দুগুণে 10%, আসলে 10%। আর যদি আমরা চক্রবৃদ্ধি সুদ ক্যালকুলেট করি তাহলে 5 আর 5 যোগ করলে 10, আর 5 আর 5 গুণ করলে কত হবে 0.25%, এটা হবে চক্রবৃদ্ধি সুদ। তো চক্রবৃদ্ধি সুদ আর সিম্পল সরল সুদের মধ্যে যদি আমরা পার্থক্য দেখি, সেটা কত আসছে দেখো 16 টাকা। সো 0.25, আসলের 0.25, তারই ভ্যালু যদি আমাদের কাছে 16 টাকা হয়, তাহলে আসল কত 100%, তার ভ্যালু আমাদের কাছে কত আসবে 16 ইন্টু 100 ডিভাইডেড বাই দেখো 0.25। তো এই টু ভাবটা তুলতে হলে তোমাকে উপরে একটা পয়েন্ট তুলতে হলে একটা 100 মাল্টিপ্লিকেশন করতে হবে, এটা ক্যান্সেল আউট করলে আসবে তোমার কাছে 4, 400 লং 6400, দেখো এখান থেকেও তোমার অ্যান্সার আসবে। তো দুটো মেথডে তুমি কোশ্চেনটাকে সলভ করতে পারো, যেটা তোমার কাছে ইজিয়েস্ট মনে হবে তুমি সেটাকেই কোশ্চেনে অ্যাপ্লাই করবে। ঠিক। কোশ্চেন নাম্বার 13, 9টা ও 10টার মধ্যে কোন সময়ে ঘড়ির কাঁটা দুটো একত্রে থাকবে? একত্রে থাকা মানে একটা কাঁটার উপরে আর একটা কাঁটা থাকবে। তো একটা কাঁটার উপরে আরেকটা কাঁটা যখন থাকবে তখন আমরা অ্যাঙ্গেলটা কত ডিগ্রি নিই? অ্যাঙ্গেলটা কত ডিগ্রি নিই দেখো 0 ডিগ্রি। যখন তোমাকে ইংরেজি টার্ম বলে দেওয়া থাকবে কোয়েনসাইড, একটা কাঁটার উপরে একটা কাঁটা থাকবে, তখন আমরা বলি 0 ডিগ্রি অ্যাঙ্গেল। যখন বলবে যে তোমাকে রাইট অ্যাঙ্গেল থাকবে, একটা কাঁটার সাথে একটা কাঁটা যখন রাইট অ্যাঙ্গেল হবে, তখন আমাদেরকে অ্যাঙ্গেলটা কত নিতে হয় 90 ডিগ্রি নিতে হয়। আর যখন তোমাকে ডেটাতে দিয়ে দেওয়া থাকবে যে অপোজিট থাকবে, একটা কাঁটা আর একটা কাঁটার অপোজিটে থাকবে, তখন আমরা অ্যাঙ্গেলটা কত নিই না 180 ডিগ্রি নিই। ঠিক। সো ফর্মুলা আমাদের কি আছে দেখো, মিনিট বের করার যে কোন সময়ে এই অ্যাঙ্গেলটা তৈরি হবে, তার ফর্মুলা হচ্ছে থিটা ইকুয়াল টু 11/2 ইন্টু মিনিট মাইনাস 30 ইন্টু আওয়ার। এবং এই আওয়ারটা যেটা পুট করতে হয়, সেটা যেহেতু যেই টাইমের মধ্যে বলেছে 9টা ও 10টার মধ্যে, সো 9টা বেজে কিছু না কিছু মিনিটে হবে, তাই আমরা আওয়ারটাকে সবসময় আগের ছোট টাইমটাকে দেখো আমরা এখানে পুট করি। তো থিটার ভ্যালু, অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে, যেহেতু একে অপরের উপরে থাকবে, তাহলে অ্যাঙ্গেল আমাকে নিতে হবে 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি ইকুয়াল টু আমরা কী পাবো 11/2 ইন্টু কত মিনিট এটা বের করতে চাইছি, মাইনাস 30 ইন্টু আওয়ারটা আমরা কত পুট করবো দেখো 9। তো 3 9 27 মাইনাস 270 ডিগ্রি এখানে আসবে, ওটাকে যদি আমরা বাম দিকে নিয়ে চলে আসি ওটা হয়ে যাবে প্লাস, আর 0 আছে, সো 270-এর যেটা ভ্যালু হবে সেটাই হবে 11/2 ইন্টু মিনিট। তো এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে 270 ইন্টু 2 করলে কত হবে 540, তার ভ্যালু হবে 11 ইন্টু মিনিট। আর মিনিটের যদি আমরা ভ্যালুটা ক্যালকুলেট করতে চাই, তাহলে 540কে দেখো আমাদের 11 দিয়ে ডিভাইড করতে হবে। 4 11 44 আর 9 11 99, হাতে কত থাকবে দেখো 1। তো আমরা কি বলতে পারি যে মিনিটের ভ্যালুটা কি পেলাম 49.1 মিনিট পেয়েছি। তার মানে 9টা বেজে 49.1 এই মিনিট সময়ে 9টা এবং 10টার মধ্যেকার এই যে সময়টায়, এই সময়ে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা দেখবে একে উপরের উপরে চলে আসবে। তাই অ্যান্সার কত হবে দেখো অপশন ডি। ঠিক। নেক্সট, শনিবার রহিমের জন্ম হয়, যেদিন তার 520 দিন বয়স, সেদিন কি বার ছিল? শনিবার দিন রহিমের জন্ম হয়েছে, 520তম দিন যেদিন তার বয়স হবে সেদিনটা কি বার হবে? দেখো, ক্যালেন্ডারের কোশ্চেন আমরা আগের সেটগুলোতেও সলভ করেছিলাম যে আমরা এই টাইপের কোশ্চেনকে সবসময় অড ডে ফাইন্ড আউট করে ক্যালকুলেট করবো। অড ডে এটা ফাইন্ড আউট করে আমরা ক্যালকুলেট করতে পারি। কেন? কারণ দেখো আমরা দেখেছিলাম যে 7টা দিন আমাদের কাছে আছে, সোম থেকে শুরু করে আপ টু রবি অবধি যে 7টা দিন আমাদের কাছে আছে, প্রতিটা দিন 7 দিন অন্তর অন্তর কিন্তু আমাদের কাছে রিপিট হয়। তো শনিবার দিন যদি রহিমের জন্ম হয়, সেটাকে আমরা তার 1তম দিন বলতে পারি। আমাকে ফাইন্ড আউট করতে হবে যে 520তম দিন তার কি বয়স হবে। তো এদের মধ্যে গ্যাপটা কত দিনের আছে দেখো 519 দিনের। এই 519 দিন সময় যদি আমি যেতে চাই, তাহলে এই ডেজটা শনিবার দিনটা রিপিট করে কত অবধি দিনে গিয়ে আমি শনিবার পাবো, এটাকে যদি ফাইন্ড আউট করতে চাই, তাহলে আমাকে 7 দিয়ে দেখো ভাগ দিয়ে কতগুলো রিমাইন্ডার থাকছে যেটাকে আমরা অড ডে বলছি, এটা ক্যালকুলেট করতে হবে। 7 দিয়ে ভাগ করলে কত টাইমস অবধি যাবে
দেখো যদি আমরা 519কে 7 দিয়ে ভাগ করি তাহলে 7 7 49, 50 51, তোমার কাছে 29 থাকবে, 4 7 28। তো তোমার কাছে দেখো এক থাকবে কি রিমাইন্ডার, এক রিমাইন্ডার থাকছে মানে যে শনিবার দিনটা রিপিট হয়ে যাওয়ার পরে আমার কাছে আরেকটা দিন এক্সট্রা পড়ে থাকবে। যদি আমরা এটাকে ভাগ দিই তাহলে আমাদের কাছে অড ডে কতগুলো থাকছে, অড ডে থাকছে দেখো একটা। তো শনিবার দিনটা রিপিট হওয়ার পর আমার কাছে যদি একটা দিন এক্সট্রা পড়ে থাকে 520তম দিনটা, তাহলে সেই দিনটা কি বার হবে, শনিবারের ঠিক জাস্ট পরের দিন। অ্যান্সার কি হবে দেখো, রবিবার। অপশন ডি হবে কারেক্ট। ঠিক, এ একটা কাজ 20 দিনে করতে পারে, 4 দিন কাজ করার পরে এ চলে যায়, বি বাকি কাজটা 12 দিনে শেষ করে। সম্পূর্ণ কাজটা শেষ করতে হলে বি এর কতদিন টাইম লাগবে? এ টোটাল কাজটা 20 দিনে কমপ্লিট করছিল। এ যদি এখন 4 দিন কাজ করার পরে চলে যায় তাহলে এ এর কত দিনের কাজ বাকি থাকছে, 20 থেকে 4 মাইনাস করলে 16 দিনের কাজ বাকি থাকছে। সো আমরা কি বলতে পারি যে এ এর যেটা 16 দিনের কাজ, সেই কাজটাই বি কত দিনে কমপ্লিট করেছে, 12 দিনে। সো বি এর সেটা 12 দিনের কাজের সাথে সমান। এখান থেকে যদি আমরা এ ডিভাইডেড বাই বি করে তাদের এফিসিয়েন্সিটা ক্যালকুলেট করতে চাই তাহলে 12 ডিভাইডেড বাই দেখো 16 আসবে, 4 দিয়ে ক্যান্সেল আউট করলে 4 3 12, 4 4 16। তো এ এর এফিসিয়েন্সি আমরা কত পেলাম, 3 ইউনিট, আর বি এর এফিসিয়েন্সি আমরা কত পেলাম, 4 ইউনিট। এ যদি 3 এফিসিয়েন্সি নিয়ে 20 দিনে একটা কাজ কমপ্লিট করতে পারে, সো টোটাল ওয়ার্ক যেটা আমাদের কাছে বেরোবে, টোটাল ওয়ার্ক, এটার ভ্যালু কত আসবে দেখো না, এ 3 ইউনিট কাজ করছে একদিনে, 20 দিনে কমপ্লিট করেছে, মানে টোটাল ওয়ার্কটা হবে 60 ইউনিটের। আর এই টোটাল ওয়ার্ক 60 ইউনিট যদি এখন বি একা কমপ্লিট করতে চাই তাহলে তার তো এফিসিয়েন্সি 4 ইউনিট পার ডে। কতদিন টাইম লাগবে, 4 দিয়ে ভাগ করলে দেখো 15 ডেজ। তো অ্যান্সার হবে 15 দিন, অপশন এ কারেক্ট। নেক্সট, এখানে দেখো একটা ক্যালেন্ডারের কোশ্চেন আছে যে 1993 সালের 5ই ফেব্রুয়ারি যদি শনিবার হয় তাহলে 1986 সালের 5ই ফেব্রুয়ারি কি বার হবে বা কি বার ছিল? দেখো ক্যালেন্ডারের কনসেপ্টে আমরা কি দেখেছিলাম যে যদি আমরা একটা 365 দিনের বছর পুরোপুরি কমপ্লিট করি, 365 ডেসের বছর পুরোপুরি কমপ্লিট করে যাই, তাহলে আমাদের কাছে একটা অড ডে থাকে। আর যদি আমরা একটা 366 দিন বা লিপিয়ার, 366 দিনের বছর কখন হয় না, যখন আমরা লিপিয়ার পাই, এই পুরো বছরটা কভার করে গেলে তখন আমাদের কাছে দুটো অড ডে থাকে। যদি আমরা একটা অর্ডিনারি ইয়ার বা নর্মাল ইয়ার কমপ্লিট করি তখন আমাদের কাছে একটা অড ডে হয়, আর যদি আমরা একটা লিপিয়ার কমপ্লিট করি তখন আমাদের কাছে দুটো অড ডে হয়। তো আমরা ক্যালকুলেট কি করতে চাইছি দেখো, 1983 সাল তার 5ই ফেব্রুয়ারি, 5ই ফেব্রুয়ারি এটা আমাদের কাছে কী বার ছিল না, শনিবার ছিল, এটা বলে দেওয়া আছে। তো আমি যদি পুরোপুরি 1 বছর নিচের দিকে যাই তাহলে আমরা 1984 সালে পৌঁছাবো, তার 5ই ফেব্রুয়ারিতে যাব। কিন্তু এই 1984 সাল দেখো নিজে একটা লিপিয়ার, লিপিয়ার হওয়ার পরেও এখানে আমরা যদি দেখি তাহলে এখানে যে একটা অড ডে এক্সট্রা হয় এটা কোন সময় হয় না, ফেব্রুয়ারি মাসের 29 তারিখ আছে, তাই ওই দিনটা আমাদের এক্সট্রা কাউন্ট হয় বলে আমরা দুটো অড ডে পাই। কিন্তু যদি আমরা 1983 থেকে 1984 এইটুকু গ্যাপের ভিতরে যাই, এখানে যেহেতু ফেব্রুয়ারি মাসের 29 তারিখটা আসছে না, তাই আমরা এখানে একটাই মাত্র অড ডে নেব, যে আমাদের একটা অড ডে এক্সট্রা হবে। দেন যদি আমরা এর পরের বছর 1985 সাল তার যদি ফেব্রুয়ারি মাস 5ই ফেব্রুয়ারি যদি আমরা ক্যালকুলেট করতে চাই, দেখো এইখানে আমাদের দুটো অড ডে যোগ হয়ে যাবে। কেন, কারণ এই 1984 সালের 29 তারিখ ফেব্রুয়ারি মাসের ছিল, সেটা একটা অড ডে, আর পুরোপুরি নর্মাল ইয়ার যার জন্য এখানে আমাদের দুটো অড ডে যোগ হবে। দেন তার পরের বছর যদি আমরা 1986 সাল ক্যালকুলেট করতে চাই, যে 1986 সালের 5ই ফেব্রুয়ারি, এটাও দেখো আমার পুরোপুরি একটা নর্মাল ইয়ার যা হচ্ছে, তো এখানে আমাদের কাছে একটা অড ডে যোগ হবে। তো টোটাল আমরা কতগুলো অড ডে পেলাম দেখো, 2 3 4, মানে শনিবারের থেকে আরও 4 দিন আমাদের কাছে এক্সট্রা হবে। শনির পর রবি সোম মঙ্গল বুধ, অ্যান্সার কি আসবে দেখো, শনিবার প্লাস 4 দিন তুমি যোগ করে দাও,
তোমার কাছে অ্যান্সার কি আসবে দেখো, বুধবার। কতজনের অ্যান্সার এসেছে বুধবার? অপশন ডি হবে দেখো কারেক্ট। ঠিক। তো ক্যালেন্ডারের যদি কারো কোনো জায়গাতে ডাউট থাকে তাহলে আমার চ্যানেলে যাও। চ্যানেলে যাওয়ার পরে একটা তুমি প্লে লিস্ট পাবে, যেখানে আমরা মাস্টার রিজনিং বলে একটা প্লে লিস্ট আছে। সেখানে দেখো ক্যালেন্ডার এবং ক্লক এই দুটোর আমরা খুব ডিটেলসে আলোচনা করেছি। ক্যালেন্ডারের টোটাল 4টে ভিডিও তুমি পাবে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা করে। একবার পুরোটা কমপ্লিট করে নাও। ক্যালেন্ডারে যত রকম টাইপের কোশ্চেন আছে, সেটা রিপিটেড ক্যালেন্ডার হোক, তোমাকে রেফারেন্স দিয়ে ডেট ক্যালকুলেট করতে বলুক, অথবা উইথাউট রেফারেন্সের ডে ক্যালকুলেট করতে বলুক, আজ থেকে 5,000 সাল পরে কতদিন হবে, কি আজ থেকে 50,000 দিন পর কতদিন হবে, এই টাইপের সমস্ত কোশ্চেন, টোটাল যে 5-7 রকম টাইপের কোশ্চেন ক্যালেন্ডার থেকে আসে, সমস্ত টাইপের কোশ্চেন তোমার ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক। নেক্সট দেখো, কোনো গ্রামের 60% নিরক্ষর এবং সাক্ষরদের 28% মহিলা। যদি 4,320 জন পুরুষ সেখানে স্বাক্ষর হয়ে থাকে, তবে গ্রামের মোট লোক সংখ্যা কত ছিল? ধরে নাও এটা টোটাল আমাদের কাছে 100%, বা ক্যালকুলেশন সুবিধাতে তুমি হাজার ধরে নিতে পারো, যে 1,000 জন আমার সেখানে লোক সংখ্যা ছিল। তার 60% মিনস কতজন না, 600 জন তোমার কাছে হবে ইলিটারেট বা নিরক্ষর। তো বাদ বাকি যে 400 জন তোমার কাছে থাকছে, এটা হচ্ছে তারা স্বাক্ষর বা লিটারেট। এই স্বাক্ষরদের আবার 28% হচ্ছে মহিলা। তো যদি তুমি বাদ বাকি যে 32%, সরি 32% বলছি, 100 থেকে যদি আমরা 28% মাইনাস করে দিই, 100 থেকে যদি আমরা 28% মাইনাস করি, তাহলে আমাদের কাছে কত আসবে দেখো, 72। 72। তো এই 400-র মধ্যে 72% আমরা কি বলতে পারি, স্বাক্ষর যে 400 জন আছে তার 72% হবে তোমার কাছে পুরুষ। তো 472% যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে 4 2 8, 4 7 28, 288 জন আমাদের কাছে কি বেরোবে না, স্বাক্ষর পুরুষ বেরোবে। কিন্তু কোশ্চেনে বলে দেওয়া আছে যে তোমার কাছে টোটাল 4,320 জন পুরুষ স্বাক্ষর। তাহলে আমাদের যেটা 288, তারই ভ্যালু কোশ্চেনে 4,320 সাথে সমান। আমাদের একজনের যেটা ভ্যালু আসবে সেটা 4,320 ডিভাইডেড বাই 288-র সাথে সমান হবে। টোটাল কতজন সেখানে লোক সংখ্যা ছিল, আমরা যেটা 1,000 ধরেছিলাম, তার ভ্যালু ক্যালকুলেট করলে ইন্টু 1,000 লাগিয়ে দাও। তো এখান থেকে 4 দিয়ে ক্যান্সেল আউট করলে দেখো কত হবে, 4 7 28, 4 2 8, 4 দিয়ে ক্যান্সেল আউট করলে 4 10 40, 4 8 32, 0। 9 দিয়ে ক্যান্সেল আউট করলে 9 8 9 72, 9 দিয়ে ক্যান্সেল আউট করলে দেখো 9 12 108, 120 আসবে। আর এগেন 8 দিয়ে যদি আমরা ক্যান্সেল আউট করি, তাহলে 8 15 120 হয়। তো অ্যান্সার কত হবে, 15 ইন্টু 1,000, 15,000 দেখো আমাদের কাছে অ্যান্সার চলে আসবে। টোটাল জনসংখ্যা হবে অপশন ডি, 15,000। কোশ্চেন নাম্বার 18, 10 থেকে 50-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও তার মানের কোনো পরিবর্তন হয় না, তার বর্গ কত হবে? তো আমাকে সবার প্রথম ফাইন্ড আউট করতে হবে যে 10 থেকে 50-এর মধ্যবর্তী কি এমন মৌলিক সংখ্যা আছে যার ডিজিটগুলোকে এক্সচেঞ্জ করলেও তার ভ্যালু চেঞ্জ হয় না। তো 10 এবং 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা দেখো, যদি আমরা দেখি তাহলে 11 হবে, 13 হবে, 17 হবে, 19 আসবে, 23, 29, 31, 35, 41, 43 আর 47। দেখো এগুলো আমরা পাবো 1 থেকে 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা। কিন্তু এই সংখ্যাগুলোর মধ্যে কি এমন নাম্বার আছে যেটাকে দেখো আমরা ডিজিট চেঞ্জ করে দিলেও তার কোনো চেঞ্জেস আসবে না ভ্যালুতে, সেটা হচ্ছে এই প্রথমের নাম্বারটা, যেটা হচ্ছে আমাদের কাছে 11। তো জানতে চেয়েছে দেখো এই 11-র বর্গ কত হবে। সো 11 যদি আমরা স্কোয়ার করে নিই, অ্যান্সার কত আসবে, 121, যেটা অপশন ডি, এটা কারেক্ট হবে। কোশ্চেন নাম্বার 19, এ এবং বি একই স্থান থেকে একই সময়ে 180 কিলোমিটার দূরবর্তী একটা স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। একই স্থান থেকে শুরু করেছে এবং একই সময়ে শুরু করেছে, টোটাল ডিস্টেন্স তারা কভার করবে 180 কিলোমিটার। এ যদি 12 কিলোমিটার/ঘন্টা বেগ নিয়ে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছে যায়, তাহলে বি এর গতিবেগ কত?
দেখো বি যদি 12 কিলোমিটার/ঘন্টা বেগ নিয়ে 180 কিলোমিটার ডিস্টেন্স কভার করতো, তাহলে বি এর যেটা টাইম লাগবে সেই টাইমটা কত না, 180কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, 12 × 12 5 × 12 = 60, তার 15 ঘন্টা টাইম লেগেছে। এবং 15 ঘন্টাতে সে পৌঁছে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছে গেছে। এ সরি, এটা বি না, এটা এ এর টাইম। এ যদি 12 কিলোমিটার/ঘন্টা স্পিড নিয়ে দৌড়ায়, তাহলে 180 কিলোমিটার কভার করতে তার 15 ঘন্টা টাইম লেগেছে, এবং এই 15 ঘন্টাতে পৌঁছে সে দেখলো সে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছে গেছে। তাহলে বি যেটা টাইম নিয়েছে সেটা তার থেকে আরও 3 ঘন্টা বেশি, সো 15 + 3, বি এর টোটাল টাইম লেগেছে কত না 18 ঘন্টা। তো বি যদি 180 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে 18 ঘন্টা টাইম লাগায়, তাহলে যেটা স্পিড আসবে, স্পিডে আমরা কি জানি যে ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। তো 18 ঘন্টা সময় লাগিয়েছে, 180কে দেখো আমরা যদি 18 দিয়ে ভাগ দিই, তাহলে তার যেটা স্পিড বেরিয়ে আসবে সেটা হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার। অ্যান্সার হবে অপশন বি। কোশ্চেন নাম্বার 20। 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটা কাজকে 18 দিনে সম্পূর্ণ করছে। 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে কাজটাকে শেষ করতে পারবে? সো এটাকে তুমি M1 D1 H1 = M2 D2 H2 এই ফর্মুলাতে ফিল করতে পারো। M1 D1 H1 বা আপন W1, এই যে ফর্মুলাটা আছে, = M2 D2 H2 আপন W2, এটাতে পুট করে তুমি ডিরেক্টলি অ্যান্সার দিতে পারো। যেখানে M ফর কতজন ম্যান কাজ করছে বা ম্যান পাওয়ার সেটা তুমি নেবে, D ফর নাম্বার অফ ডেজ কত ডেজ কাজ হচ্ছে, আর H ফর আওয়ার 1 ঘন্টাতে কত আওয়ার কাজ হচ্ছে, আর ওয়ার্ক W ফর কি না ওয়ার্ক, টোটাল কত ওয়ার্ক তারা কমপ্লিট করছে। দেখো যদি আমরা পুট করতাম তাহলে 20 জন লোক ম্যান পাওয়ার 20, দৈনিক 6 ঘন্টা করে কাজ করছে, 18 দিনে যে কাজটা কমপ্লিট করেছে, ঠিক সেই কাজটাই 15 জন লোক দৈনিক কত ঘন্টা করে কাজ করবে এক্স ঘন্টা, কত দিনে কমপ্লিট করছে দেখো 12 দিনে। কাজের পরিমাণ যেহেতু সেম, নিচে W1টা লেখার আর প্রয়োজন নেই। দেন এখান থেকে যদি আমরা ক্যান্সেল আউট করি, তাহলে 6 দিয়ে ক্যান্সেল আউট করলে 6 2 12, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে দেখো 9 2 18, 5 দিয়ে ক্যান্সেল আউট করলে 5 3 15, 5 4 20, আর 3 দিয়ে ক্যান্সেল আউট করলে 3 3 9। তো এক্সের যেটা ভ্যালু আসবে সেটা হচ্ছে 4 × 3 করলে 3 4 12। অ্যান্সার হবে দেখো অপশন সি। ঠিক। নেক্সট কোশ্চেন। দুটো সমান দৈর্ঘ্যের ট্রেন যথাক্রমে 75 কিলোমিটার/ঘন্টা এবং 85 কিলোমিটার/ঘন্টা বেগে পাশাপাশি দুটো লাইনে পরস্পরের দিকে এসে পরস্পরকে 18 সেকেন্ডে অতিক্রম করে। প্রতিটা ট্রেনের দৈর্ঘ্য কত? দুটো সমান দৈর্ঘ্যের ট্রেন আছে, অপোজিট দিক থেকে এসছে, একজনের স্পিড 75, একজনের স্পিড 85, তারা 18 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করেছে। তো ট্রেনটার দৈর্ঘ্য কত হবে? প্রতিটা ট্রেনের দৈর্ঘ্য। পরস্পরের দিকে যখন আসবে তখন আমাদের রিলেটিভ স্পিড কি হয় না প্লাস হয়ে যায়। তো রিলেটিভ স্পিড দেখো, একজনের 75 আর একজনের 85, যদি আমরা যোগ করতাম তাহলে 8 7 15 21 আর একটা 16, 160 কিলোমিটার/আওয়ার তাদের রিলেটিভ স্পিড আসতো। এটাকে যদি আমরা মিটার/সেকেন্ডে কনভার্ট করতে চাই, তাহলে 160 × 5 × 18, এটা হবে মিটার/সেকেন্ড, এটা হবে মিটার/সেকেন্ড। আর এই স্পিড নিয়ে টোটাল কত সেকেন্ডে কভার করেছে না 18 সেকেন্ডে। তো এই ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে 18 ক্যান্সেল আউট হবে, 5 × 160 করলে কত হবে দেখো, 5 × 80, 800 মিটার টোটাল ডিস্টেন্সে কভার করেছে। আর দুটো ট্রেনের যদি একই পরিমাণ দৈর্ঘ্য হয়ে থাকে, তাহলে দুটো ট্রেনের ডিস্টেন্সটাই বা লেন্থটাই হবে 800। একটা ট্রেনের যদি ক্যালকুলেট করতে হয় তুমি 2 দিয়ে ভাগ দিয়ে দাও, তোমার কাছে আসবে কত দেখো, 400 মিটার। 400 মিটার, অপশন সি হবে কারেক্ট। ঠিক। ইউনিট ডিজিট ক্যালকুলেট করতে হবে। 1001 তার পাওয়ারে দিয়ে দেওয়া আছে 2008 প্লাস 1002, এটার একক স্থানীয় অঙ্ক কত হবে? দেখো একবার জাস্ট রিভিশন করিয়ে দিই। ইউনিট ডিজিটে আমরা কি কি পড়েছিলাম, যে 0 1 5 আর 6, এই 4টে ডিজিট যদি কখনো কোনো নাম্বারের ইউনিটে থেকে থাকে, তাহলে অলওয়েজ তার পাওয়ার তুমি যাই নাও না কেন, অলওয়েজ ইউনিট ডিজিট এই সেম ভ্যালুগুলোই রিটার্ন করে, সেম ভ্যালু রিটার্ন হয়, এগুলোই আসে। আর আমরা কি দেখেছিলাম, যে 4 যদি কখনো ইউনিট ডিজিটে থাকে, তাহলে তার পাওয়ার যদি আমরা একবার অড নিই তখন ইউনিট ডিজিট হয় 4, আর যদি তার পাওয়ার আমরা ইভেন নিই তখন ইউনিট ডিজিট কত হয় না 6। 9 হচ্ছে এমন একটা নাম্বার, তার পাওয়ারে যদি আমরা অড পাওয়ার নিই তাহলে ইউনিট ডিজিট হবে 9, বাট ইভেন পাওয়ার যদি আমরা নিই তার ইউনিট ডিজিট কত হবে 1।
তো টোটাল 4 আর 2 6টা নাম্বার হলো। বাদবাকি যে ডিজিটগুলো থাকছে 2, 3, 7 আর 8, এইগুলোর ক্ষেত্রে তুমি কনসেপচুয়াল যদি দেখো তাহলে সবসময় পাওয়ার 4 অবধি কি হয়, যে পাওয়ার 4 এটা পর্যন্ত আমাদের ইউনিট ডিজিট রিপিট হয়। তো এগুলোর ক্ষেত্রে আমরা ইউনিট ডিজিট ক্যালকুলেট করার সময় কি করি না, প্রথমে আমরা পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করি, দেন যেটা রিমাইন্ডার থাকবে সেটার পাওয়ারে আমরা ওইটাকে নিয়ে নিই। তো এখানে দেখো তোমার কাছে কি দিয়ে দেওয়া আছে কোশ্চেনে, যে 1001 তার পাওয়ারে আছে 2008 প্লাস তোমাকে যোগ করতে হবে কত, 1002। তো এটা যদি 1 থেকে থাকে, এর পাওয়ারে তুমি যাই রাখো না কেন তোমার ইউনিট ডিজিট তো একই আসবে। প্লাস এটার ইউনিট ডিজিট কত আছে দেখো 2, 1 আর 2 যোগ করলে ইউনিট ডিজিট কত হবে 3। তো অ্যান্সার আমরা কত পাবো, অপশন ডি। ঠিক। নেক্সট, এ 2-এর 3 অংশ জমি 6 দিনে এবং বি 1-এর 3 অংশ জমি 10 দিনে চাষ করতে পারে। তারা একত্রে 4-এর 5 অংশ জমি কত দিনে চাষ করতে পারবে? দেখো, আমরা যদি এর পুরোটা ক্যালকুলেট করতে চাইতাম, এ যদি কোনো একটা জমির 2-এর 3 অংশ চাষ করছে 6 দিনে, তাহলে 1 অংশ চাষ করছে 3 দিনে আর পুরোটা কমপ্লিট করবে কত, 3 3 9 দিনে। কীভাবে ক্যালকুলেট করছি, যে 2-এর 3 অংশ যদি সে কমপ্লিট করে 6 দিনে, তাহলে 3 ভাগ হচ্ছে তার টোটাল ইউনিট বা টোটাল জমি, তার 2 ভাগ কমপ্লিট করছে 6 দিন। 2 ভাগ যদি 6 দিনে কমপ্লিট করে তাহলে 1 ভাগ কমপ্লিট করবে 3 দিনে আর পুরোটা কমপ্লিট করবে দেখো 3 3 9 দিনে। যদি আমরা বি এর ক্ষেত্রে আসি, তাহলে বি 3 ভাগের 1 ভাগ কমপ্লিট করছে 10 দিনে, তাহলে পুরোটা কমপ্লিট করবে কত, 30 দিনে। 30 দিনে। সো টোটাল যদি আমরা ক্যাপাসিটি দেখতে চাই জমিটার, তাহলে এই দুটোর আমরা লসাগু কত নিতে পারি, দেখো 90 নিয়ে নিতে পারি। 90। তো এর এফিসিয়েন্সি আসবে কত, 10, আর বি এর এফিসিয়েন্সি আমরা কত পাবো না, 3। এবার টোটাল জমির তারা কতটা কমপ্লিট করবে একসাথে, 4-এর 5। সো 90 যদি টোটাল জমি হয়, তার 4-এর 5 যখন আমরা ক্যালকুলেট করতে চাইবো, তো 5 দিয়ে ক্যালকুলেট করলে 5, 18 90, তাহলে 4 ইন্টু 18 করলে দেখো 72 ইউনিট কমপ্লিট করতে হবে আর দুজনকে একসাথে। কিছু ভুল হচ্ছে, দুজন যদি একসাথে, তারা একত্রে বলেছে, তো দুজনে একসাথে কাজ করলে তো 10 আর 3 13 ইউনিট এফিসিয়েন্সি আসবে। 72/13 তোমাদের কত আসছে? এ 2-এর 3 অংশ জমি 6 দিনে কমপ্লিট করছে। চারের 5 অংশ জমি মিনস 4-এর 5 যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে 5 18 90, 4 18 72। হুম, আমার অ্যান্সার তো 72/13 আসছে। তোমাদের কত অ্যান্সার আসছে একটু জানাও তো, কমেন্ট করো। কোশ্চেন নাম্বার 13। নেক্সট দেখো, একটা ছাত্রের 10টা পরীক্ষার নম্বরের গড় ছিল 80। সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর না ধরলে তার গড় কত হবে, 81, মানে গড় বেড়ে যাবে 1 করে। তো সর্বোচ্চ নম্বর যদি 92 হয়, তাহলে সর্বনিম্ন নাম্বারটা কত? দেখো, এক তো তুমি কোশ্চেনটাকে ডিটেলসে সলভ করতে পারো, যে 10টা পরীক্ষাতে তার যদি গড় নাম্বার 80 করে হয়, টোটাল সে কত নাম্বার পেয়েছিল না, 800 নাম্বার। যদি আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন নাম্বারটাকে বাদ দিয়ে দিই, দেন তোমার কাছে আসবে টোটাল 8টা পরীক্ষা, আর 8টা পরীক্ষাতে তার অ্যাভারেজ হয়েছে কত, 81। তাহলে 8 একে 8, 8 8 64। তো যেই দুটো এক্সাম আমরা বাদ দিয়েছি, সর্বোচ্চ এবং সর্বনিম্ন নাম্বার যেটাতে সে পেয়েছিল, তাদের টোটাল যোগফলটা কত আসবে দেখো, এটা আসবে 152। 152। তো সর্বোচ্চ মানে হাইয়েস্ট নাম্বার প্লাস লোয়েস্ট নাম্বার দুটোই মিলিয়ে যদি 152 হয়, তার মধ্যে হাইয়েস্ট তোমাকে দিয়ে দেওয়া আছে 92, তাহলে লোয়েস্টটা কত আসবে তুমি এখান থেকে মাইনাস করে দিতে পারো, যে লোয়েস্ট যেটা আসবে সেটা হচ্ছে 0, 9 6 15 60 নাম্বার। অপশন ডি হবে কারেক্ট। বা তুমি চাইলে এটাকে দেখো থ্রট প্রসেস অ্যাপ্লাই করতে পারো। থ্রট প্রসেসটা তুমি কিভাবে অ্যাপ্লাই করবে, যে 10টা পরীক্ষার গড় নম্বর যখন আমাদের কাছে 80 ছিল, যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তুমি দুটোকে বাদ দিয়ে দিয়েছো, আর দুটোকে বাদ দিয়ে দেওয়ার পর
যদি বাদবাকিদের গড়টা 81 হয়, মানে 1 করে বেড়ে যায়, তাহলে এই দুজনের প্রত্যেকের যেটা ভাগে পাওয়ার কথা ছিল 80 করে, তারা কিন্তু 80 করে দুজনে ভাগে নিয়ে যায়নি। কারণ তারা যদি প্রত্যেকে 80 করেই ভাগে নিয়ে যেত, তাহলে বাদবাকিদের কিন্তু অ্যাভারেজটা আমার 80 থেকে যেত, কোনো চেঞ্জেস আসতো না। তো বাদবাকি যে 8টা সাবজেক্ট প্রত্যেকের যদি আমার এক এক করে ইনক্রিজ হয়, তাহলে 8 একে 8 নাম্বার তারা এখানে রেখে দিয়ে গেছে। তো তারা দুজনে মিলে যেটা টোটাল নিয়ে গেছে, যেটা নিয়ে যাওয়ার কথা ছিল 80 ইন্টু 2 করলে 160, সেখান থেকে আরও সে 8 নাম্বার কম নিয়ে গেছে। তাহলে দুটো সাবজেক্টের টোটাল কত আসবে দেখো, 152। তো এই যেটা আমরা লাইনটা ক্যালকুলেট করলাম, এরকমভাবে তুমি চাইলে থট প্রসেস জাস্ট অ্যাপ্লাই করে দুটো যোগফল তুমি 152 পেয়ে যেতে পারো, যে হাইয়েস্ট আর লোয়েস্টের যেটা যোগফল সেটা হবে 152। এখান থেকে তুমি হাইয়েস্টটাকে যখনই 81 মাইনাস করে দেবে, দেন তোমার কাছে অ্যান্সার চলে আসবে দেখো, সরি 92, হাইয়েস্টটা কত ছিল 92। এখান থেকে তুমি যখনই হাইয়েস্টটাকে 92 মাইনাস করে দেবে, তোমার কাছে অ্যান্সার চলে আসবে দেখো, লোয়েস্টটা কত না 60। অপশন ডি হবে কারেক্ট। ঠিক। লাস্ট কোশ্চেন অফ দ্য ডে। 100 মিটার দূরত্ব দৌড়াতে এ এর 27 সেকেন্ড এবং বি এর 30 সেকেন্ড সময় লাগে। সো এ বিকে কত মিটারে হারাবে ফাইন্ড আউট করতে হবে। ডিস্টেন্স তোমার কাছে সেম আছে 100 মিটার, এ সময় নিচ্ছে 27 সেকেন্ড, বি সময় নিচ্ছে 30 সেকেন্ড। সো এ বিকে কত মিটারে হারিয়েছে ফাইন্ড আউট করতে হবে। 100 মিটার ডিস্টেন্স কাভার করতে এ সময় নিয়েছে কত না 27 সেকেন্ড, আর বি যদি আমরা দেখি তাহলে বি টাইম নিয়েছে কত দেখো 30 সেকেন্ড। 30 সেকেন্ড। তো বি কত সেকেন্ড বেশি সময় নিয়েছে না 3 সেকেন্ড বেশি সময় নিয়েছে, বা এ কত সেকেন্ড কম সময় নিয়েছে 3 সেকেন্ড কম সময় নিয়েছে। তো এ তো বিকে 3 সেকেন্ডে হারিয়েছে, কিন্তু কত মিটারে হারাবে এটা যদি আমরা ফাইন্ড আউট করতে চাই, তাহলে এই যে বি 3 সেকেন্ড সময় টাইম নিল, এই 3 সেকেন্ড সময়ে বি যতটা ডিস্টেন্স কাভার করতো ততটা ডিস্টেন্সে কিন্তু এ তাকে হারিয়েছে। তো কীভাবে ক্যালকুলেট করব না, 100 মিটার ডিস্টেন্স কাভার করতে বি যদি 30 সেকেন্ড সময় নেয়, তাহলে এটা হচ্ছে বি এর স্পিড বেরোলো। আর বি 3 সেকেন্ডে তাহলে কতটা ডিস্টেন্স কাভার করবে, 3 দিয়ে যদি আমরা ক্যান্সেল আউট করি, দেখো আমাদের কাছে অ্যান্সার কত আসবে না 10 মিটার। তো বি যে 3 সেকেন্ডে 10 মিটার ডিস্টেন্স কাভার করতো, এই ডিস্টেন্সটাই এ তাকে হারিয়েছে। তাই অ্যান্সার কত হবে দেখো, অপশন বি হবে আমাদের কাছে কারেক্ট। ঠিক। ওকে। সো নেক্সট প্র্যাকটিস সেট নাম্বার 11 নিয়ে আমরা আবার আগামীকাল রাত 10টা 15তে লাইভে আসবো, তখন তো দেখাই হচ্ছে। তো যেই কোশ্চেনটা আমাদের প্রবলেম ছিল এক্ষুনি 23, এই কোশ্চেনটাতে জাস্ট একটু কমেন্ট করে জানিও যে আমার কোনো জায়গাতে ভুল আমি ক্যালকুলেশন করেছি নাকি অপশন ভুল আছে। অপশন ভুল আছে। ঠিক আছে, চলো, গুড নাইট।